তীব্রর সঙ্গে পুষ্পিতার দেখা হয়েছিল ভার্সিটির প্রথম দিন, যখন পুষ্পিতা সিনিয়রদের র্যাগিংয়ের খপ্পরে পড়ে বাচ্চাদের মতো কেঁদে ফেলে। মেয়েলি কান্নার শব্দে তীব্র তাকালো, অমনি মন হারালো যেন। পুষ্পিতার চোখ ডলে ডলে, নাকে কান্না আর রক্তজবার ন্যায় ফুলে ফেঁপে ওঠা অধর দেখে হারিয়ে গেল নিজেও। সানগ্লাস ভেদ করে চেয়েই রইল তীব্র। দলের বাকিরা তবদা খেয়ে যায় পুষ্পিতার হঠাৎ কান্নায়। কি এমন বলেছিল মেয়েটাকে? একটু প্রপোজ করেই দেখাতে বলল, তার জন্য কেঁদে কেটে এমন হেসকি তুলবে? সকলে একে অন্যের মুখ চাওয়াচাই করে বলল, এই মেয়ে তো সিসকাদুনে, কিছুই বলেনি তাতেই এই বললে কি করবে? অন্য একজন বলল, কাঁদলেই মাপ পাওয়া যাবে না, হাঁটু গেড়ে প্রপোজ না করলে আজ ওকে যেতে দিচ্ছি না আমি। এক একজনের এক এক রকম কথায় পুষ্পিতার কান্না যেন থামে না। সে ভয়ে জুবুথুবু। ঠিক তখনই তীব্র শান্ত গলায় বলল, ক্লাসে যাও। পাশ থেকে ইকরাম উদ্বেগ নিয়ে বলতে গেল, তীব্র তুই? তীব্র হাত উঁচিয়ে থামিয়ে দেয় ওকে। ফের পুষ্পিতাকে বলল, যাও। সুযোগ পেয়েই ছুট লাগালো পুষ্পিতা। তীব্র এক ধ্যানে চেয়ে চেয়ে দেখলো ওর কোমরে এঁকে বেঁকে দুলতে থাকা লম্বা বিনুনিটাকে। বন্ধুরা সবাই জড়ো হয়ে তীব্রর ওপর হামলে পড়ল। র্যাগিংয়ে পিএইচডি করা তাদের বন্ধু, তাদের দলনেতা কেন মেয়েটাকে যেতে দিল? কি রহস্য এর পেছনে? কিন্তু তীব্রর মুখ থেকে একটা শব্দ নিংসিত হলো না। সে চুপচাপ বাইকে চিত হয়ে শুয়ে পড়ল। একটার ওপর আর একটা পা তুলে গুনগুন করে গান ধরল, পেহলি নজর মে कैसा জাদু কর লিয়া। পরের দিন ঝুম বৃষ্টি নেমেছে আকাশ বেয়ে। তীব্রর বাইকের তেল শেষ। বিরক্ত হয়ে রাস্তার এক কোনায় দাঁড়িয়ে রইল সে। বাইক ভিজছে, সাথে নিজেও। পরনের শার্ট ভিজে চুপচুপে হয়ে মিশে গেল গায়ের সঙ্গে। ঠিক তখনই মাথার ওপর ছাতা ধরল কেউ একজন। শরীরে বৃষ্টির ফোঁটার স্পর্শ না পেয়ে তাকালো তীব্র। একদম পাশে পুষ্পিতাকে দেখে চমকে গেল। পুষ্পিতা পায়ের বৃদ্ধাঙ্গুলে ভর করে উঁচু হয়ে ছাতাটা ধরে আছে। লম্বা তীব্রর মাথা অবধি হাত নিতে ভারী কষ্ট হচ্ছে তার। তীব্র দিকবিদিক ভুলে তাকিয়ে থাকলো। মেয়েটা এখানে কেন? সে প্রশ্ন অবধি করল না। পুষ্পিতা চোখের ইশারায় বোঝালো ছাতাটা ধরতে। তীব্র অবুঝ বালকের ন্যায় ছাতার লাঠি হাতে নিল। সঙ্গে সঙ্গে পুষ্পিতা পাশে দাঁড় করানো রিকশায় ব্যস্ত ভঙ্গিতে উঠে বসলো। এতক্ষণে রিকশার দিকে খেয়াল পড়ল তীব্রর। পুষ্পিতার রিকশায় বসে মুচকি হাসলো খানিক। এতেই যেন তীব্রর ইহজগৎ উল্টে পাল্টে যায়। গতকাল মেয়ের কান্না দেখে এক অবস্থা, আর আজ হাসি। রিকশার সামনে থেকে চলতে শুরু করতেই হুঁশ ফিরল তীব্রর। মাথার ওপর ধরে রাখা ছাতাতে চোখ বোলালো একবার। পরক্ষণে একপাশে ঠোঁট বেঁকিয়ে হাসলো। মাথার চুলে লেপ্টে থাকা জল ঝাড়ল হাত দিয়ে। তারপর ঠোঁট কামড়ে চেয়ে রইল চলন্ত রিকশার দিকে। সেই ছাতাটা তীব্র আর ফেরত দিল না পুষ্পিতাকে। ইচ্ছে করেই নিজের কাছে রেখে দিল। কিছুদিন পর পুষ্পিতা বইয়ের মধ্যে চিঠি পেল। সে এক মস্ত বড় গোটা হাতের লেখা চিঠি। পুরোটা পড়েই মেজাজ বিগড়ালো তার। কাগজটাকে দুমড়ে মুচড়ে জানালা থেকে ছুঁড়ে ফেলল পুষ্পিতা। ভাগ্যবশত গিয়ে পড়ল তীব্রর মাথায়। বিষয়টা দেখতেই জিভ কাটল পুষ্পিতা। তীব্র তাকানো মাত্রই বসে পড়ল লুকানোর উদ্দেশ্যে, অথচ বিধিবাম দেখে ফেলেছে তীব্র। সাথে ইকরাম ছিল। সে আগ্রহ নিয়ে কাগজটা তুলল। ভাঁজ খুলে পড়তে পড়তে বুঝল প্রেমপত্র এটা। প্রথমে ভেবেছিল পুষ্পিতা লিখেছে তীব্রকে। এমন হলে মন্দ হতো না, মেয়েটাকে বাগে পাওয়া যেত, বিষয়টা আরেকটু জমতো। কিন্তু চিঠির শেষে ছেলের নাম লেখা দেখে সব উত্তেজনা মাটি হয়ে গেল। বিষাদ নিয়ে ইকরাম কাগজটা ছিঁড়ে ফেলল। তীব্র ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি ছিল? ইকরাম নিরুৎসাহিত উত্তর দেয়, প্রেমপত্র। তীব্র জানালার দিকে তাকালো। পুষ্পিতাকে দেখা গেল না। তীব্র কিছু বলার আগেই ইকরাম জবাব দিল, সেকেন্ড ইয়ারের বাচ্চু দিয়েছে মেয়েটাকে। হাতের লেখা এত খারাপ, এ নাকি আবার এলএলবি পড়ছে, হা হা হা।
ইকরাম গা দুলিয়ে হাসলো। তীব্র কথা বলল না, চুপচাপ নির্বিকার রইল। ছুটির সময় বাচ্চু ছেলেটি পুষ্পিতার পিছু নিল। চিঠির জবাব চায় সে। বিনিময়ে কটমট করে তাকালো পুষ্পিতা। বাচ্চু হাল ছাড়ার পাত্র নয়। সে পাত্তা না পেয়ে পুষ্পিতার হাত ধরল খপ করে। পুষ্পিতার অন্তরাত্মা শুকিয়ে গেল নির্জন রাস্তায়। বাচ্চু কোনরূপ অসভ্যতা করার আগেই বুদ্ধি করে জোরে সোরে কামড় বসালো ওর কবজিতে। বাচ্চু ব্যথায় হাত সরাতেই এক ছুটে পালিয়ে গেল পুষ্পিতা। টানা 2 দিন ভার্সিটি গেল না ভয়ে। বাচ্চু কি শোধ তুলবে না? নিশ্চয়ই তুলবে। 3 দিনের দিন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য বাধ্য হয়ে হাজির হলো পুষ্পিতা। আতঙ্কে ভেতরটা থরথর করে কাঁপছে তখন। অথচ গিয়েই শুনলো চমকে দেয়া খবর। কারা যেন 2 দিন আগে বাচ্চুকে মেরে আধমরা করে দিয়েছে। ছেলেটা এখন হাসপাতালে ভর্তি। পুষ্পিতার অবাক লাগেনি। ছেলেটা অতিরিক্ত বেয়াদব, নির্ঘাত কোথাও অসভ্যতামি করতে গিয়েই কেলানি খেয়েছে। পুষ্পিতার ভয় ডর হুড় করে পালিয়ে গেল। বুক চওড়া করে ক্লাস করলো সেদিন। এরপর বাচ্চু ভার্সিটি এলেও পুষ্পিতার ছায়াও মারায়নি। পুষ্পিতা ভাবলো তার কামড় খেয়ে শুধরে গেছে ছেলেটা। অথচ যদি জানতো এর পেছনে আসল হোতাকে। পহেলা বৈশাখ উপলক্ষে সেবার বড় করে অনুষ্ঠানের আয়োজন করা হলো ভার্সিটিতে। ছেলেরা পাঞ্জাবি, মেয়েরা শাড়ি পরলেও পুষ্পিতা হাজির হলো সাদামাটা সালোয়ার কামিজ পরে। তীব্র তখন দেয়ালের সাজসজ্জায় ব্যস্ত। অথচ এত কিছুর মধ্যেও পুষ্পিতাকে লক্ষ্য করছে ঠিক। ভীষণ কৌতূহলে ভ্রু কোঁচকালো সে। মেয়েটা শাড়ি পরেনি কেন? টিকতে না পেরে কাছের বন্ধু শিমুকে পাঠালো পুষ্পিতার কাছে। পুষ্পিতা তখন স্টেজের কোনায় দাঁড়িয়ে নাচ দেখছে। শিমু পাশে গিয়ে দাঁড়ালো, মিষ্টি করে জানতে চাইল, শাড়ি পরনি কেন পুষ্পিতা? পুষ্পিতা অল্প হেসে মাথা নিচু করলো। তীব্র তখন এদিকেই তাকিয়ে। পুষ্পিতার উদাস হাসি দেখে নিজের মতো ভেবে নিল অনেক কিছু। শিমুকে ইশারা করলো চলে আসতে। কথা না বাড়িয়ে ফিরে এলো শিমু। শুধু মন খারাপ করে দাঁড়িয়ে থাকলো পুষ্পিতা। তার ঘন্টাখানেক যেতে না যেতেই পুষ্পিতার কাছে ফের এলো শিমু। হাতে শপিং ব্যাগ, ঠোঁটের কোনায় চওড়া হাসি নিয়ে বলল, এটা তোমার। এক ঝাঁক প্রশ্ন নিয়ে ব্যাগ খুলল পুষ্পিতা। ভেতরে লাল হাফ সিল্কের শাড়িটা দেখে বিস্ময় নিয়ে তাকালো। শিমু তার কাঁধে হাত রেখে সুন্দর করে বলল, বড় বোন হিসেবে ছোট বোনকে একটা উপহার তো দিতেই পারি, তাই না? পুষ্পিতা নির্বাক হয়ে চেয়ে রইল শুধু। ছলো চোখের সঙ্গে মুচকি হেসে ওপর নিচ মাথা নাড়ল। প্রশান্ত শ্বাস ফেলল তীব্র। কান্না হাসির মধ্যবর্তী পুষ্পিতাকে দেখে তার মনে হলো এত সুন্দর মানবী জগতে দুটি নেই। শিমু বগল দাবা করে পুষ্পিতাকে নিয়ে চলল কোথাও। 15 মিনিটের মাথায় খোলা চুলে শাড়ি পরিহিতা পুষ্পিতাকে নিয়ে এসে দাঁড়ালো তীব্রর সামনে। স্টেজে তখন তীব্রর নাম ঘোষণা হচ্ছে গানের জন্যে। তীব্র উঠতেই যাচ্ছিল, কিন্তু পুষ্পিতাকে দেখে থমকে গেল সে। ভুলে বসলো সব। নির্নিমেষ চেয়ে থাকলো। অক্ষি পল্লব অবধি পড়ল না তাতে। পুষ্পিতার জড়সড় দৃষ্টি। তীব্র এভাবে চেয়ে থাকায় অস্বস্তিতে গাঁটছে। খুব দ্রুত নিজেকে সামলে স্টেজে উঠে গেল তীব্র। তারপর আর একবারও তাকালো না, মন খুব করে চাইলেও না, বরং মাইক্রোফোন হাতে তুলে গান ধরল। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। এরপর দিনগুলো দ্রুত কাটলো খুব। দিন যায়, মাস যায়, আর তীব্রর ভালো লাগা ধীরে ধীরে প্রকট হয়। মেয়েটি শান্ত পদাচারণ তার বুকে ঝড় তোলে। ভীরু চাহনি এলোমেলো করে দেয়। দিন যেতে যেতে অনুভূতিগুলো মাথাচাড়া দিল খুব। তীব্রর বুঝতে বাকি রইল না সে আসলে ভালোবাসে পুষ্পিতাকে। তীব্র লুকিয়ে লুকিয়ে পুষ্পিতাকে দেখে। পুষ্পিতার গেট দিয়ে ঢোকা থেকে শুরু করে রিক্সা করে বাড়ি ফেরা অবধি। লাইব্রেরিতে যখন পুষ্পিতা বই পড়তে বসে, তীব্র পেছনের সিটে এসে বসে থাকে। বাহানা হিসেবে সামনে খুলে রাখে বই। মাঝে মধ্যে ভুল করে বই উল্টো হয়ে থাকে। ইকরাম এসে ঠিক করে দেয়, সাথে খোঁচা মেরে বলে যায়, প্রেমে পড়ে তুই শেষ, তোকে আর বাঁচানো যাবে না। তীব্র গায়ে মাখে না ওসব। শেষ হলে হবে, সে তো চাই পুষ্পিতার প্রেমে
আহুতি দিতে। শুধু মেয়েটা হ্যাঁ বললেই হয়। তার পুষ্পিতাকে দেখতে ভালো লাগে। ফ্যানের বাতাসে পুষ্পিতার উড়ন্ত চুল গুনতে ভালো লাগে। এই মেয়েটার আগাগোড়া তার ভালো লাগা দিয়ে মোড়ানো। পুষ্পিতা বরাবরের মতো একা এক বেঞ্চে বসে আজ। তীব্র কেবল ঢুকেছে ভার্সিটিতে। পুষ্পিতাকে দেখেই আজ কথা বলার লোভ সামলাতে পারল না তীব্র। চটপট বাইক থেকে নেমে ঝটপট এগিয়ে গেল ওর দিকে। পুষ্পিতার উরুর ওপর মেলে রাখা বই মনোযোগ দিয়ে পড়ছে সে। এই কমাসে তীব্র যতবার মেয়েটিকে দেখেছে সব সময় বই পড়তে, লিখতে এবং চুপচাপ এক কোণায় বসে থাকতে। বাকিদের মতো ওর কি আড্ডা গল্প এসবে ইচ্ছে নেই? তীব্র সুদর্শন চেহারা পুরুষত্বে গলে কত মেয়েই না পটেছে, অথচ কে জানতো সেই তীব্র সেসব তোয়াক্কা না করে মন হারাবে এই ছিচকাদুনে মেয়ের প্রতি। চোখের সামনে দুটো পা দেখে মাথা তুলল পুষ্পিতা। তীব্র তখন সম্মোহনী দৃষ্টিতে তাকেই দেখছিল। তীব্রকে দেখেই পুষ্পিতা গুটিয়ে গেল খানিক। বই বন্ধ করে তৎপর হয়ে উঠে দাঁড়ালো। তীব্র ত্রস্ত নিজেকে সামলে ঠোঁট দিয়ে জিভ ভেজালো। কথা এখন গুলিয়ে যাচ্ছে কেমন। খুব বেগ পুহিয়ে জিভ ঠেলে প্রশ্ন করলো, কেমন আছো? পুষ্পিতা চোখ নিচে রেখেই একপাশে ঘাড় হেলালো। নীরবে বোঝালো ভালো আছে সে। তীব্রর হাসি পেল একটু। পর মুহূর্তে ভাবল পুষ্পিতারও কি আমার মতো কথা বের হচ্ছে না। তীব্র পরের প্রশ্ন দ্রুত করলো খুব, পড়াশোনা কেমন চলছে? এবারও ঘাড় হেলালো মেয়েটা। তীব্র ঘাড় চুলকে ঠোঁট কামড়ে দেখলো পুষ্পিতার তীর তীর করে নড়তে থাকা দীঘল কালো পাপড়ি। উচ্চতায় মেয়েটা তার বুক সমান কিনা। পুষ্পিতা নিচ থেকে চোরা চোখে তাকালো একবার। লম্বা ছেলেটার মুখ অব্দি দৃষ্টি পৌঁছালো না তার। পরক্ষণে আবার চেয়ে থাকলো নিচে। তীব্র জড়তা যে হৈ হৈ করে বাড়ল পুষ্পিতার এমন গুটিসুটি ভাবমূর্তি দেখে অনেক কিছু বলতে এসেও পারল না। জিজ্ঞেস করলো, এখানে কোনো সমস্যা হচ্ছে? পুষ্পিতা দুদিকে মাথা নাড়ালো, হচ্ছে না। তীব্র ধীরস্থির কণ্ঠে বলল, হলে আমাকে জানাবে। এই নিয়ে 3বার ঘাড় নাড়ল পুষ্পিতা। তীব্র মুচকি হেসে বলল, এত ঘন ঘন মাথা নাড়লে খুলে পড়তে পারে, সাবধান। পুষ্পিতা তাকালো তখন। তীব্র বুক পকেট থেকে সানগ্লাস চোখে পড়ে বলল, নেক্সট টাইম ইউজ ইওর ওয়ার্ডস, ওকে? পুষ্পিতা কথা বলল না, কেমন অন্যরকম করে তাকিয়ে রইল। তীব্র আর দাঁড়ালো না, চলে গেল লম্বা কদমে। সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগে আগে পুষ্পিতা গায়েব হলো হঠাৎ। প্রায় সপ্তাহখানেক ভার্সিটিতে তীব্র খুঁজে পেল না ওকে। এটুকুতেই তার অবস্থা নাজেহাল। ধরে ধরে পুষ্পিতার ক্লাসমেট কতগুলো মেয়েকে জিজ্ঞেস করলো তার মেয়ে বন্ধুদের দিয়ে, কিন্তু ফলাফল এলো শূন্য। কেউ জানে না ওর খবর। পুষ্পিতা কারো সাথেই মেশে না, এমনকি কথা অবধি বলে না। আসে, ক্লাস করে ফিরে যায়। তীব্র হতাশ হয়। এদিকে ফর্ম তোলার সময় হয়েছে। মেয়েটা কি পরীক্ষাও দেবে না? ইয়ার লস যাবে। শেষে নিজ দায়িত্বে পুষ্পিতার হয়ে ফর্ম তুলল তীব্র। নিজেই ফিল আপ করে ফি দিয়ে জমা করলো। তার ওপর তার বেহাল দশা। বন্ধুদের শত শত প্রশ্ন, শত খোঁচানোর উত্তর করল না। উদাস বসে রইল। মুখে না বললেও ওরা ঠিক বুঝেছে তীব্রর এই পরিণতি সেই পুষ্পিতা নামক মেয়েটির জন্য। গত 7টা দিন যাকে হন্যে হয়ে ভার্সিটিতে খুঁজেছে তীব্র। দীর্ঘশ্বাস ফেলে ওরাও। কি বা করণীয় এখানে? মেয়েটির খোঁজ তারাও তো জানে না। ঠিক তার 2 দিন পর ভার্সিটিতে পা রাখলো পুষ্পিতা। ওকে দেখেই তীব্রর হাতের সিগারেট পড়ে গেল মাটিতে। রাগ হলো খুব। নাকের পাটা ফুলে উঠল। ইচ্ছে করলো গিয়ে কষিয়ে এক চড় মেরে জিজ্ঞেস করবে, কোথায় ছিলে এতদিন? জানো কি অবস্থা হয়েছিল আমার? তীব্র এক পা বাড়িয়েও পিছিয়ে এলো। এখনো এই অধিকার বোধ জন্মায়নি তার। পুষ্পিতা তার পুরোটা জুড়ে থাকলেও সে ওর কাছে নেহাতি ভার্সিটির সিনিয়র ভাই। পুষ্পিতা ব্যস্ত পায়ে অফিস কক্ষে গেল, উদ্বিগ্ন মুখশ্রী। গিয়ে জানলো তার ফর্ম ইতিমধ্যেই জমা হয়েছে। পুষ্পিতা আকাশ থেকে পড়ল যেন। যিনি ফর্ম জমা নিলেন তিনি কিছুতেই তীব্র নাম বললেন না। পুষ্পিতার সঙ্গে আসা বয়স্ক মতো লোকটা অনেক প্রশ্ন করেও জানতে পারলেন না। পুষ্পিতা ধীর পায়ে কক্ষ ত্যাগ করে বাইরে আসে। অন্যমনস্ক চেহারায় ভাবতে বসে শুভাকাঙ্ক্ষীর কথা, তবে উত্তর মেলে না।
মাসব্যাপী পরীক্ষা শেষ দিকে। পরীক্ষার দিনগুলোয় তীব্রও ছিল সমান ব্যস্ত, যেহেতু এবারেই তাদের পাশ করে বের হওয়ার সময়, তাই চেয়েও পুষ্পিতাকে লক্ষ্য করতে পারেনি। তবে সিদ্ধান্ত নিল অনেক হয়েছে, মনের কথা মনে চেপে রাখা আর নয়, এবার শেষ পরীক্ষার দিন জানিয়েই ছাড়বে। করলেও তাই। একগুচ্ছ লাল গোলাপ সমেত তীব্র এসে দাঁড়ালো পুষ্পিতার সামনে। পুষ্পিতা সবেমাত্র পরীক্ষা দিয়ে ক্লাসরুম থেকে বেরিয়েছে। একদম সম্মুখে তীব্রকে দেখে থমকে দাঁড়ালো সে। সেই প্রথম দিনের মতো গুটিয়ে এলো, চোখ নামালো পায়ের পাতার ওপর। তীব্র ঠান্ডা কণ্ঠে আবদার করলো, একটু এদিকে আসবে? পুষ্পিতা ঘাড় হেরালো আগের মতোই। তীব্র হাঁটা ধরলে পেছনে এগোয়। একটা সময় ভার্সিটির কোনায় এসে থামলো তীব্র, দাঁড়ালো পুষ্পিতাও। তীব্র চোখ বুজে শ্বাস নিয়ে ধাতস্থ করলো নিজেকে। অনেকক্ষণ রয়েছে পেছনে লুকানো হাতটা সামনে আনলো, ডাকলো, পুষ্পিতা। পুষ্পিতা তাকালো, চোখের সামনে তীব্রর বাড়িয়ে দেয়া হাত, গোলাপ গুচ্ছ দেখে অবাক হলো হয়তো। খুব দ্রুত দৃষ্টি আনলো তীব্রর কালো আইরিশ দুটোর ওপর। তীব্র মুগ্ধ চোখে চেয়ে ভরাট কণ্ঠে আওড়ালো, আমি তোমাকে ভালোবাসি, সেই প্রথম দিন থেকে ভালোবাসি। পুষ্পিতা কয়েক মুহূর্ত শান্ত নজরে চেয়ে রয়, পরপর দুর্বোধ্য ক্ষীণ হাসে। বিলম্ব না করে ব্যাগ থেকে কাগজ কলম বের করে চটপটে হাতে কিছু লিখতে থাকে। তীব্রর প্রশ্ন জাগে মনে। বাড়িয়ে দেয়া গোলাপ গুটিয়ে এনে ভ্রুকুসকে বলে, কি লিখছ? পুষ্পিতা ব্যস্ত হস্তে কিছু লিখে তীব্রর দিকে এগিয়ে দিল। তীব্র ওর দিকে চেয়ে থেকেই হাতে নিল কাগজটা। ভেতরে লেখা, আমি জানি আপনি আমায় পছন্দ করেন, কিন্তু আপনার মতো ছেলের ভালোবাসা আমার জন্য নয়। আমি কথা বলতে পারি না, ছোটবেলায় ভোকাল কর্ডের সমস্যার দরুন সারা জীবনের মতো আমার কণ্ঠনালী স্তব্ধ। এক কথায় আমি বোবা, প্রতিবন্ধীদের কাতারে। তীব্র স্তম্ভিত হয়ে তাকালো, হাত থেকে কাগজ ফুল দুটোই খসে পড়ল মাটিতে। পুষ্পিতা একটু অবাক হয়নি, সে মৃদু হাসলো। আরেকটা কাগজে কিছু লিখে তীব্রর দিকে এগিয়ে ধরল। তীব্র হাতে নিল না, নির্জীব দৃষ্টি বোলালো শুধু। তাতে লেখা, এই 20 বছরে আমি অনেক প্রেমের প্রস্তাব পেয়েছি, তারা আপনার মতোই আমার সমস্যা না জেনে ভালোবেসেছে, আবার চলেও গিয়েছে সত্যিটা জানার পর। তবে আমি আপনার ভালোবাসাকে ছোট করছি না, আপনার এখানে কোনো দোষ নেই। এখন সত্যিটা জানার পর আপনার সরে যাওয়াই সমীচীন, কারণ কেউই তার জীবনে একটা প্রতিবন্ধী মেয়েকে স্থান দেবে না। ভালো থাকবেন, আপনার শুভকামনা করছি। তীব্র নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে। পুষ্পিতা চলে এলো, তীব্রকে পেছনে ফেলতেই চোখের কোটর ভরে উঠল তার, গড়িয়ে পড়ল গাল বেয়ে। ঠোঁট দুটো ভেঙে এলো প্রচণ্ড কান্নায়। একটা মেয়ে আর যাই হোক, কোন ছেলে তাকে ভালোবাসে ঠিক বুঝতে পারে। সেও পেরেছিল। যেদিন শাড়ি পরিহিতা তাকে দেখে তীব্র হা করে চেয়েছিল, পুষ্পিতা ঢোক গিলল। এক জীবনে কত কিছুর সম্মুখীন হয়েছে সেসবের অন্ত নেই। কথা বলতে না পারা যে কত বড় অভিশাপ নিজেকে দিয়ে বোঝে সে। বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছিল, তখন তার বয়স 10। মা তাকে ফেলেই চলে গেলেন। বাবা বিয়ে করলেন 2 সপ্তাহর ভেতরে। সে পড়ে রইল সৎমায়ের ঘরে। তার নিজের বাবা অবধি বিরক্ত হয়ে যায় তার ওপর। উদ্বেগ নিয়ে তার অপারেশন অবধি করাতে চায়নি। আর এখন হয়তো উপায়ও নেই। সারাটা জীবন এভাবেই কাটবে মানুষের উপহাস শুনে। এই তো কিছুদিন আগে যখন জ্বরে পড়ল, আসতে পারল না ভার্সিটিতে। ডেট পার হয়ে যাচ্ছিল সেমিস্টার ফি জমা করার, অথচ বাড়ি থেকে কেউ আসবে না। সাফ সাফ জানিয়ে দেয়। শেষমেশ ওর কান্নাকাটি দেখে বাধ্য হয়ে এসেছিলেন বাবা। পুষ্পিতা থমকে দাঁড়ালো হাঁটা থেকে, আলগোছে পেছনে ফিরে চাইল। তীব্র নেই। বুকটা ভীষণ কষ্টে ভারী লাগলো তার। কম্পিত হাত রাখলো বক্ষস্থলে। তীব্রর জন্য তার কি দুর্বলতা আছে? পুষ্পিতা নিজেই নিজেকে বোঝালো, নেই। তার মতো প্রতিবন্ধকতা নিয়ে বেঁচে থাকা মানুষের কারোর প্রতি দুর্বলতা থাকা উচিত নয়। পুষ্পিতা দ্রুত পায়ে বেরিয়ে গেল ভার্সিটি ছেড়ে। সে রাতে ওর আর ঘুম হয়নি। তীব্রকে ভেবেই হয়নি। যখন ও জানলো সে কথা বলতে পারে না, কি কষ্টই না পেয়েছিল। কেন যে ছেলেটা ভালোবাসলো ওকে। ভার্সিটি বন্ধ, সপ্তাহখানেক
পার হলো। তারপর হঠাৎ একদিন পুষ্পিতার সৎমা হাতে শাড়ি সমেত ঘরে এলেন। কোনো কথা না বলেই পড়াতে শুরু করলেন। পুষ্পিতা চুপচাপ রইল। প্রশ্ন করার উপায় থাকলেও করতো না। মা শাড়ি পরিয়ে মাথায় ঘোমটা টেনে দিয়ে বললেন, তোমাকে দেখতে এসেছে, অনেক বড় ঘর, ভালো বংশ, এসো। পুষ্পিতার মাথায় বাজ পড়ে। এমন হুটহাট দেখতে আসে কারা? তাছাড়া এনারা যখন জানবেন ও কথা বলতে পারে না তখন বিয়ে ভেঙে দেবেন। বাবা মাও তো জানে এসব, তবে অহেতুক কেন সং সাজালো ওকে? একরাশ দুঃখ চেপে পুষ্পিতা মায়ের সঙ্গে বসার ঘরে এলো। সোফায় বসা মধ্যবয়সী নরনারীকে এক পলক দেখে দৃষ্টি নামালো। নারীটি রীতিমতো উঠে দাঁড়ালেন। পুষ্পিতার থুতনি ধরে তুষ্ট কণ্ঠে বললেন, মাশাআল্লাহ, ভীষণ সুন্দর। পুষ্পিতার বাবা গর্ব করে বললেন, নিজের মেয়ে বলে বলছি না, আমার মেয়ে সর্বগুণে গুণান্বিত, রান্না বান্না ঘরের কাজ সব পারে, পড়াশোনাতেও ভালো। নারীটি মধুর হেসে বললেন, এসব জেনে কি করব বলুন তো ভাইজান? আমার দরকার একটা মেয়ে, আর আমার ছেলের মুখের হাসি ওর আনন্দ, এই তিনটে হলেই হচ্ছে। পুষ্পিতার বাবা বললেন, ওনাদের সালাম করো মা। পুষ্পিতা বিনা বাক্য ব্যয়ে সালাম করল দুজনকে। ভদ্রলোক পুষ্পিতার মাথায় হাত বুলিয়ে সুন্দর হাসি বিনিময় করলেন। পুষ্পিতাকে বসানো হলো ওনাদের মাঝখানে। ওনারা দুজন ব্যতীত আর কেউ আসেনি। পুষ্পিতা অবাক হলো খুব, যখন দেখলো তাকে কোনো প্রশ্ন করছে না, এমনকি নাম অবধি জানতে চাইছে না। পাত্রের মা ব্যাগ থেকে আংটি বের করলেন, পরিয়ে দিলেন পুষ্পিতার সরু ফর্সা অনামিকায়। পুষ্পিতা শুধু হা করে দেখলো। তার মাথায় ঘুরছিল, তারা কি জানে না সে কথা বলতে পারে না? জেনে শুনেও কেন? পুষ্পিতার মস্তিষ্কে এলোমেলো প্রশ্ন। বিয়ে পাকাপাকি হয়েছে, কি অদ্ভুত! ওর বিয়ে, অথচ ছেলেকেই ও চেনে না, দেখেওনি কখনো। পুষ্পিতা সে রাতে কাঁদলো খুব। জীবনে ঘটে যাওয়া প্রহসন ভেবেই কাঁদলো। এতই বোঝা হয়ে গেল বাবার ওপর, ওর মতামত ছাড়াই বিয়ে দিচ্ছে। একবার জানতেও চাইল না ও কি চায়। সারা রাত কেঁদে কুটে পুষ্পিতা ভোর দিকে ঘুমালো। উঠলো বেলা করে, ঘড়িতে তখন 12টা গড়িয়ে। পুষ্পিতা কেবল ফ্রেশ হয়ে বেরিয়েছে, অমনি হুড়মুড় করে ঘরে ঢুকলো ওর ছোট ভাই রাফি, বাবার দ্বিতীয় পক্ষের ছেলে। তেমনি উদ্বেগ নিয়ে বলল, দুলা ভাইয়া এসেছে আপু, তৈরি হয়ে বের হতে বলেছেন তোমায়, তাড়াতাড়ি করো। রাফি ঝড়ের গতিতেই বেরিয়ে যায়। আবার পুরো ব্যাপারটা মাথার ওপর দিয়ে গেল পুষ্পিতার। দুলা ভাইয়া মানে যার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে তিনি এসেছেন? কিন্তু কেন? পুষ্পিতার তীব্র অনীহা নিয়ে তৈরি হলো। ভালো 3 পিস পরে চুল আঁচড়ে বের হলো ঘর থেকে। বসার ঘরে গিয়ে কাউকে পেল না। পুষ্পিতা রান্নাঘরে উকি দিল। মা রান্না করছে, বাবা অফিসে, যিনি এসেছেন তিনি কোথায়? রাফি তখনই হুটোপুটি করে সিঁড়ি বেয়ে নামছে। পুষ্পিতা হাত নেড়ে ইশারায় জানতে চাইল কোথায়। রাফি তাড়াহুড়ো কণ্ঠে বলল, ভাইয়া তো ছাদে, যাও যাও, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। পুষ্পিতা অনিচ্ছা নিয়ে পা বাড়ালো সেদিকে। লোকটা ছাদে কেন গিয়েছে? এ কেমন মানুষ, প্রথম দিন এসে সরাসরি ছাদে? পুষ্পিতা লোহার দরজা ঠেলে কদম ফেলল ছাদের উন্মুক্ত সিমেন্টের মেঝেই। চোখ পড়ল সোজাসুজি থাকা পুরুষের দিকে। পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে সে, পরনে ফরমাল পোশাক, পকেটে গুজে দুহাত। পেছন থেকে পুষ্পিতার অবয়বটা পরিচিত ঠেকল। জিজ্ঞাসু চেহারায় পিলপিল পায়ে এগোলো সে। ঠিক পুরুষটির পেছনে গিয়ে দাঁড়ালো। কিভাবে ডাকবে বুঝে পেল না, কথাই তো বলতে পারে না। তবে পুষ্পিতার কষ্ট করতে হলো না। পুরুষটি নিজেই ঘুরে তাকালো। মুখ দেখে চমকে ওঠে পুষ্পিতা। তীব্র, সেই পরিচিত মানুষটা। পুষ্পিতার ঠোঁট যুগল আলাদা হয়ে যায় নিজ শক্তিতে। চোখ যেন ছড়িয়ে আসে কোটরের বাইরে। তীব্র ভ্রু উঁচিয়ে শুধায়, খুশি হওনি? পুষ্পিতা কথা বলতে পারে না, পারলেও বলতে পারতো না এখন। তার মস্তক ফাঁকা ফাঁকা লাগছে। বিয়ের পাত্রটি কি তীব্র? পুষ্পিতা অবাক চোখে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এরপর হাত নেড়ে শুধায়, কেন বিয়ে করবেন? আপনাকে তো সব বললাম। তীব্র এগিয়ে এলো, বরফ শীতল কণ্ঠে বলল, আমি তোমাকে চাই পুষ্পিতা, মানে তোমার ভালো খারাপ, পারা না পারা সবটা মিলিয়ে এই আস্ত তুমিটাকেই আমার প্রয়োজন। আমি না হয় মুখে বললাম ভালোবাসি, তুমি না হয় লিখে জানালে
শোনাবে, আমি যখন বকবক করব তুমি না হয় গালে হাত দিয়ে শুনবে। খুব কি ক্ষতি হবে পুষ্পিতা? আমার অধরদ্বয় তোমার হয়ে শব্দ ফোটালে খুব খারাপ লাগবে তোমার? পুষ্পিতা বিস্ময়াবিষ্ট হয়ে তাকিয়ে কার্নিশ বেয়ে কখন যে জল গড়ালো টেরও পায়নি। তার কপালে এত সুখ। তীব্র একটু এগিয়ে এলো, দুহাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে চোখ মুছিয়ে দিল ওর। কণ্ঠ খাদে নামিয়ে বলল, এরপর কখনো দুঃখ কষ্টকে ছুতে দেব না তোমায়। প্রতিটি মুহূর্ত সাক্ষী হবে এই তীব্রতম ভালোবাসার। সময়ে সময়ে সীমা ছাড়াবে আমার প্রেমের তীব্রতা, কথা দিলাম।